প্রিয় এইচএসসি 26 এর শিক্ষার্থী বন্ধুরা, হোপফুলি ইউ আর ওয়েল। আজকে তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা শেষ হয়েছে এবং প্রশ্ন মোটামুটি দেখলাম, মোটামুটি স্ট্যান্ডার্ড, মানে তোমরা যে প্রশ্নগুলো চাচ্ছিলে ফিজিক্স প্রথম পত্র যে প্রশ্নগুলো তোমরা পাও নাই, কিন্তু সেকেন্ড পেপারে সেই প্রশ্নগুলোই তোমাদের জন্য হয়ে গেছে আর কি। তো চাইলেই আমি গতকালকেও একটা ভিডিও পোস্ট করতে পারতাম, তবুও যেহেতু বন্যার পরিস্থিতি সারা দেশে, মানে অস্থিতিশীল পরিস্থিতি, সো এই মুহূর্তে ওই কথাগুলো বলা উচিত ছিল না। তবুও এখন বলে দিই। দেখো, প্রতি বছরই কিন্তু বোর্ডে একটা বা দুইটা সাবজেক্টের প্রশ্ন কঠিন আসে, বা আমাদের ফেভারে থাকে না, অর্থাৎ স্টুডেন্টের ফেভারে থাকে না। এটা শুধু যে 2026-এ হয়েছে এমনটা কিন্তু না, তোমাদের জন্য যে হচ্ছে কিন্তু এমনটা না। তুমি রাজশাহী বোর্ড 19-এর দেখতে পারো, তুমি কুমিল্লা বোর্ড দেখতে পারো, এইগুলাতে দেখতে পারো, হাবিজাবি দেখতে পারো। বাট জিনিসটা হচ্ছে যে এখন বন্যা পরিস্থিতি দেখায় এই যে তারিখ যে ফিক্সড করছে, এটা কিন্তু করা একবারেই উচিত হয় নাই। আচ্ছা, যাই হোক, এইসব কথা না বলি। চলো, এখন তোমরা মাত্র পরীক্ষা দিয়ে আসছো, আর আমি তোমাদের প্রশ্নটা পাইছি। এই মুহূর্তে দেখি তোমাদের এই প্রশ্নগুলার, সৃজনশীল প্রশ্নগুলো আমি কতটা আনসার করতে পারি। ওকে, তো এইটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নটা আসছে আমাদের কার্নো ইঞ্জিন থেকে। এইটা সবার ডিমান্ডেবল একটা, বা এই চক্রটা সবাই আমাদের পারা উচিত, আমার কাছে মনে হয়। দেখো, এইখানে কার্নো চক্রে আমরা চারটা ধাপ সম্পর্কে সবাই জানি। যে প্রথমটা হচ্ছে আমাদের কি, যে সমুষ্ণ প্রসারণ, দেন হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, দেন হচ্ছে সমুষ্ণ সংকোচন, দেন হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় সংকোচন। ফাইন। এবং এইখানে দেখো, এই যে কার্ভটা দেওয়া আছে B2/B1, সেটার রেশিও দেওয়া আছে 2:1। এবং এইখানে V1 এর ভ্যালু দেওয়া আছে, তাইলে আমরা V2 এর ভ্যালুটা কিন্তু ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। V2 এর ভ্যালুটা কত হবে? বি ওয়ান যেহেতু দেওয়া আছে আমাদের কত, এইটা, তাহলে ভি টুটা হবে, আমাদের ভি টুটা হবে 6 × 10⁻³ আমরা বের করে ফেললাম। ঠিক আছে, তারপরে গামার মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, সবকিছুই দেওয়া আছে, তথ্য সবকিছুই দেওয়া আছে। এখন গ প্রশ্নে আমাদের কি বলছে, দেখো, গ প্রশ্নে বলছে সি বিন্দুতে কার্যকর পদার্থের আয়তন কত। তাহলে দেখো, তুমি বি বিন্দুতে কিন্তু আয়তন জানো, বি বিন্দুতে আয়তন কত জানো তুমি? 6 × 10⁻⁶, সরি 3, 6 × 10⁻3। তাহলে বলছে সি বিন্দুতে। এখন বি এবং সি এর রিলেশন কিরকম? বি এবং সি এর যে চেঞ্জটা, এটা আমরা জানি কি, যে কার্যচক্র যারাই পড়ছে আমরা জানি সেটা কি, রুদ্ধতাপীয় পরিবর্তন বা রুদ্ধতাপীয় চেঞ্জ। তার মানে বিতে তোমার দেয়া আছে এইটা V2, তাহলে সিতে তুমি বের করবা, ধরো বি থ্রি বের করবা। এবং এখানে টেম্পারেচার, এ বি যেহেতু কি আমরা জানি যে সমুষ্ণ, এ বি সমুষ্ণ, দ্যাটস ওয়াই এ পয়েন্টের টেম্পারেচার যা এবং বি পয়েন্টের টেম্পারেচার সেম, সেটা হচ্ছে T1, মানে 550। আবার সি এবং ডি কি রকম আছে, সি এবং ডিও আছে সমুষ্ণ পর্যায়ে, তার মানে সি বিন্দুর টেম্পারেচার হতো আমাদের 330। তাহলে যেহেতু রুদ্ধতাপীয় পরিবর্তন, তাহলে রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে যেহেতু আমরা আয়তন বের করবো, তার মানে এখানে আয়তন এবং আমাদের টেম্পারেচারের যে রিলেশনশিপ, এইটা অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের আনসারটা হয়ে যাবে এটা। ওকে, আয়তন এবং টেম্পারেচারের যে রিলেশনশিপ, এটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আনসারটা, আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তার মানে এটা বুঝলাম যে রুদ্ধতাপের ক্ষেত্রে আয়তন এবং ইয়ের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। ফাইন। আচ্ছা, তাহলে আমরা গ প্রশ্ন শেষ। এখন আসো ঘ প্রশ্ন। ঘতে কি বলছে দেখো, এবি এবং বিসি পর্যায়কৃত কাজ সমান হবে কি না ব্যাখ্যা করো, বা মানে গাণিতিক বিশ্লেষণ করো। তাহলে এবি পর্যায়ের কৃত কাজ এবং বিসি পর্যায়ের কৃত কাজ সমান হবে কিনা। এবি পর্যায়ের কৃত কাজ কি, আমাদের সমুষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে কৃত কাজ বের করবো। সমুষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে কৃত কাজ ডাব্লিউ সমান হচ্ছে এন/টি লন T2/T1। এবং রুদ্ধতাপীয় পর্যায়ের ক্ষেত্রে কৃত কাজ বের করবো, রুদ্ধতাপীয় পর্যায়ের ক্ষেত্রে কৃত কাজ মেবি শূন্য। ঠিক আছে, রুদ্ধতাপীয় পর্যায়ের ক্ষেত্রে কৃতকাজ মেবি শূন্য। আচ্ছা, তাহলে দেখো, এখানে সমুষ্ণ প্রক্রিয়ার কৃতকাজ এর ফর্মুলা অ্যাপ্লাই করবা, আর এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃতকাজ অ্যাপ্লাই করবা আর কি। মোট কথা, তোমাদের জাস্ট আমি টপিক্সটা ধরিয়ে দিচ্ছি যে কোন কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে। আর অ্যাকচুয়াল সূত্রগুলো আমারও মাথায় নাই, আমি বই দেখতে হবে, দেন সূত্র তোমাদের বলতে হবে। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, আমাদের যে 2 নং প্রশ্নটা, এই 2 নং প্রশ্নে কি বলছে দেখো, তোমাকে এখানে দেয়া আছে কি, আমাদের ধারকের একটা সার্কিট দেওয়া আছে বা ধারকের সমবায় দেওয়া আছে। এখন বলছে কি বর্তনী তুল্য দ্বারা করতে কত। তাহলে দেখো, এখানে C2 এবং C3, এই যে দুইটা ধারক, এই দুইটা ধারক কিভাবে আছে, প্যারালাল আছে। আচ্ছা, এই দুইটা ধারক যদি প্যারালাল থাকে, তাহলে তার তুল্য দ্বারা করতে কি হবে, সিপি সমান হবে C2 + C3। ধারকের ক্ষেত্রে আমরা জানি কি প্যারালাল, তাহলে তাদের সমষ্টি সমান হয় তুল্য দ্বারা করতে, তাহলে সেটা হবে 2 × 3, দ্যাটস ওয়াই 5। দেন এই যে সিপিটা C1 এর সাথে কিভাবে আছে, সমান শ্রেণীতে আছে, তাহলে সিএস হবে 1/CP + 1/C1 হোল ইনভার্স 1। তাইলেই তো হয়ে যায়। তাহলে এইটা হবে কি 1/5 + 1 ইনভার্স 1। শেষ। তাহলে এইটা হবে আমাদের কত, 6, মানে হচ্ছে 5/6। তার মানে তুল্য দ্বারাকত্বর আনসার হবে আমাদের 5/6। আচ্ছা, তারপরের প্রশ্ন কি বলছে দেখো, C1 এবং C3 ধারক দুটির মধ্যে কোনটিতে সঞ্চিত শক্তির পরিমাণ বেশি, কোনটিতে সঞ্চিত শক্তির পরিমাণ বেশি, এইটা বের করবো। তাহলে সঞ্চিত শক্তির পরিমাণের আমরা ফর্মুলা জানি কি, ডাব্লিউ সমান হাফ সিবি স্কোয়ার, বা ডাব্লিউ সমান কিউবি, ঠিক আছে, বা ডাব্লিউ সমান V²/C। ঠিক আছে না? তো এইখানে তুমি জাস্ট কি করবা, তুমি যে সি বিন্দুর এবং বি বিন্দুর বের করলে কিন্তু তোমার হয়ে যাবে সঞ্চিত শক্তি। তো হোপফুলি আমাদের 2 নংটাও পারার কথা। তাহলে সহজিত প্রশ্ন। এখন দেখি আমাদের তিনটা আসছে আমাদের কোথায়, নবম অধ্যায় থেকে।
নবম অধ্যায় থেকে। এখানে কি বলছে দেখো, একটি তেজস্ক্রিয় মৌলের অধ্যায় দেওয়া আছে 3.8 দিন। কোষ শিক্ষার্থী উক্ত মৌলের 82% ক্ষয় হতে সময় লাগবে কত পর্যবেক্ষণ করছিল। আচ্ছা, অশিক্ষার্থী বললো 18 দিন পরে মৌলটির অবশিষ্ট ভর প্রারম্ভিক ভরের 1/25 অংশ হবে। তার মানে কোষ শিক্ষার্থী পর্যবেক্ষণ কাল নির্ণয় করো, মানে 82% ক্ষয় হতে। তাহলে আমরা জানি কি যে ওই ক্ষয় ধ্রুবক দেয়া নেই কিন্তু, অর্ধাই দেওয়া আছে, অর্ধাই দেওয়া আছে, টি হাফ দেওয়া আছে। টি হাফ সমান আমরা জানি কি 0.693 বাই হচ্ছে ল্যামডা। এখান থেকে তুমি ল্যামডাটা আগে ফার্স্ট অফ অল বের করে ফেলবা, এইখান থেকে ল্যামডাটা বের করে ফেলবা। তারপরে আমরা যে পর্যবেক্ষণ কাল টি বের করব। তারপরে হচ্ছে তোমার এখানে বলছে কি ক্ষয়ের বক্তব্য 18 দিন পরে এত অংশ অবশিষ্ট হবে কিনা। দুইটার ক্ষেত্রে কিন্তু আমাদের ল্যামডার মান কিন্তু সেম থাকবে, দুইটার ক্ষেত্রেই আমাদের কি ল্যামডার মানটা সেম থাকবে, এবং দুইটার ক্ষেত্রেই ফর্মুলা কিন্তু সেম হবে। একটার ক্ষেত্রে তোমার দেখো এন নট এটার রেশিও দেওয়া আছে, গড় ক্ষেত্রে তোমার এটার রেশিও দেওয়া আছে, আর ঘর ক্ষেত্রে তোমার রেশিও দেওয়া নেই, তুমি রেশিওটা বের করবা। তার মানে এইখানে এই যে গ এবং ঘ সেম প্রশ্নই বলা যায়, একটার ক্ষেত্রে তুমি সময় বের করবা, আর একটার ক্ষেত্রে তোমাকে বলছে কি কত অংশ অবশিষ্ট, মানে বক্তব্য যেন সঠিক কিনা এটা বের করার জন্য। বাট এইখানে দিছে কি 82% ক্ষয় হয়, তাহলে অবশিষ্টর ক্ষেত্রে ধরে নিবা 18। অর্থাৎ তোমার এন নট, এন বাই এন নট এটার রেশিও তোমার হবে 0.18, 0.18। তার মানে 3 নং প্রশ্নটা আমরা বুঝতে পারলাম হোপফুলি। 3 এবং 4-এর মানে গ এবং ঘ সেম প্রশ্ন। এখন আসি আমাদের চার। চারটা কি দিছে আমাদের চলতরিৎ থেকে দিছে, চারটা আমাদের চারটা দিছে হলো আমাদের চলতরিৎ থেকে। তাহলে চলতরিৎ থেকে এবং চলতরিতের আমাদের কিন্তু জনপ্রিয় যে টপিকসটা আছে, এই জনপ্রিয় টপিকস থেকেই আমাদের কিন্তু চারটা দিছে আর কি। তো জনপ্রিয় টপিকস কি আমাদের উইস্টন ব্রিজ, উইস্টন ব্রিজ আমরা সবাই পারার কথা। বলছে কি চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করলে 20টি সাম্যাবস্থাটা হবে। সো এই প্রশ্নটা খুবই জনপ্রিয় প্রশ্ন, 24 দেওয়া আছে। তো ফার্স্ট অফ অল তোমাকে বের করতে হবে 20টা সাম্যাবস্থার ফর্মুলা দিয়ে। তাহলে সাম্যাবস্থার ফর্মুলা আমরা জানি কি, ধরো পি বাই কিউ দেন হচ্ছে আর বাই এস। তাহলে পি বাই কিউ দ্যাটস ওয়াই হচ্ছে কত আমাদের যে 6/18 সমান আমরা বলতে পারি কত 12 বাই, এইটা জানি না, এসটা আমরা বের করবো। তাহলে এইখান থেকে আমরা এস কিন্তু বের করতে পারি ইজিলি, এখান থেকে আমরা এস ইজিলি বের করতে পারি, এটা 1/3, দ্যাটস ওয়াই এস এর মান হচ্ছে 36। এখন দেওয়া আছে কত আমাদের 24। তাহলে আমাদের এখন চতুর্থ বাহুতে তুল্য রোধ করতে হবে 36, তাহলেই তো ব্যালেন্সে থাকবে। তাহলে দেওয়া আছে 40, আরো কত করতে হবে, আরো আমাদের চতুর্থ বাহুতে 12 রোধ যুক্ত করতে হবে। কিভাবে যুক্ত করতে হবে, শ্রেণীতে যুক্ত করতে হবে, কারণ 24-এর সাথে 12 যোগ করলে কিন্তু 36 হবে। দ্যাটস ওয়াই আমাদের চতুর্থ বাহুতে যদি আমরা 12 ওহম রোধ শ্রেণীতে যুক্ত করি তাহলেই সাম্যাবস্থা থাকবে। তারপরে কি বলছে দেখি আমরা, একজন শিক্ষার্থী উপরোক্ত সার্কিটটি নিয়ে পর্যবেক্ষণ করলে এবং সাম্যাবস্থায় বর্তনী মূল প্রবাহ 6 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহের অনুপাতের সমান নয়। আচ্ছা, 2-এর স্বয়ং এর মধ্যে, আচ্ছা আবার পড়ি। একজন শিক্ষার্থী উপরোক্ত সার্কিটটি নিয়ে পর্যবেক্ষণ করলো যে সাম্যাবস্থায় বর্তনীর মূল প্রবাহ, সাম্যাবস্থায় বর্তনীর যে মূল প্রবাহ সাম্যাবস্থায় অর্থাৎ 36 যদি থাকে তাহলে বর্তনীটা প্রবাহ পাইবা। আচ্ছা, প্রবাহ সাম্যাবস্থায় তাহলে কিন্তু জির মধ্যে দিয়ে কোনো প্রবাহ যাবে না, এটা কিন্তু আমরা জানি। আচ্ছা, এবং 6 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ, 6 ওহম রোধ কই এই যে এর মধ্য দিয়ে প্রবাহ, প্রবাহ এ 2-এর অনুপাত সমান নয়। এই তো এইখানের মধ্যে একটু ভাই গরমিল আছে, তোমাকে অনুপাত বলছে এই 2-এর অনুপাত সমান নয়। এখন কার সাপেক্ষে তুমি বের করবা, সাম্যাবস্থায় মূল প্রবাহ বের করলাম, এখন এইটাকে আমরা কার সাপেক্ষে আমরা অনুপাত নিব, আর স্বয়মের মধ্য দিয়ে প্রবাহ, এইখানের মধ্যে একটু ডাটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং আমার কাছে মনে হচ্ছে আর কি, হোয়াট এভার। আচ্ছা, তা এটা তো আমরা বের করতে পারবো সাম্যাবস্থার ক্ষেত্রে, তারপরে এর ক্ষেত্রে বের করলাম, শেষ। তারপরে আসি 5। 5 বলছে কি দেখো, রিতা অপেক্ষা মিতা 7 বছরের ছোট, মানে থিওরি অফ রিলেটিভিটি থেকে দিছে। রিতা 22 বছর বয়সে মানে এত মিটার, রিতা 22 বছর বয়সে 100 মিটার দৈর্ঘ্যের মহাকাশ যানে চড়ে মহাকাশে ভ্রমণে বের হয়। মহাকাশ যানের দ্রুতি দেওয়া আছে √3/2 c অর্থাৎ 0.86 c। আচ্ছা, আলোর দ্রুতি। মিতার বয়স যখন 37 বছর, তখন রিতা পৃথিবীতে ফিরে আসে। তখন কি হচ্ছে, রিতাটা আমাদের পৃথিবীতে ফিরে আসে। তাহলে দেখো, মিতা গতিশীল মহাকাশযানের দৈর্ঘ্য কত নির্ণয় করেছিল। তার মানে এটা ফর্মুলা সহজ, এই ফর্মুলাটা আর আমার মনে আছে এল নট, আমরা জানি কি কি আছিল, এম নট বাই হচ্ছে হ্যাঁ √1 প্লাস b/c²। ও শিট, এটা দেখো ফর্মুলা গুলা ভুলে গেছি। L = L0 √1 প্লাস, সরি 1 মাইনাস b²/c², এইটাই ছিল মেবি ফর্মুলা। আচ্ছা, তো এই ফর্মুলাতে বসাইলেই কিন্তু আমাদের কি হয়ে যাবে, আমাদের কিন্তু গটার আনসার হয়ে যাবে গ। এখন আসো ঘ। ঘতে কি বলছে, ভ্রমণ শেষে তাদের বয়স একই হবে কি না, ভ্রমণ শেষে তাদের বয়স একই হবে কি না। আচ্ছা, তো রিতা বলছে কি রিতা অপেক্ষা মিতা 7 বছরের ছোট, তাহলে রিতা 22 বছর বয়সে 100 মিটার। আচ্ছা, রিতার বয়স যখন 22 বছর আসলো তখন সে মহাকাশ জানে গেল। আচ্ছা, এরপরে এখন আমরা দেখি মিতার বয়স 37 বছর যখন, তখন রিতা পৃথিবীতে ফিরে আসে। আচ্ছা, তাহলে রিতা 22 বছর বয়সে গেছে,
রিতা 764। তাহলে রিতা যখন 22 বছরে গেছে তখন মিতার বয়স কত ছিল? তখন মিতার বয়স ছিল 22 - 7, দ্যাটস ওয়াই 15 বছর। আচ্ছা, যখন রিতা ফিরে আসছে তখন মিতার বয়স কত হয়েছে? 37 বছর। তাহলে মিতার বর্তমান বয়স হয়েছিল 37 বছর। তাহলে পৃথিবীর মতে রিতা কত বছর ভ্রমণ করছে? 37 - 15। 37 - 15 মানে কত? 22 বছর। আচ্ছা, 37 - 15, দ্যাটস ওয়াই 22 বছর, অর্থাৎ 22 বছর ভ্রমণ করছে পৃথিবীর মতে। রিতা 22 বছর ভ্রমণ করছে, দ্যাটস ওয়াই। এটা কি টির মান নাকি টি নোটের মান? এটা হলো টির মান। টির মান হচ্ছে আমাদের কত? 22 ইয়ার্স। ওকে, ফাইন। এবং টি নোটের মানটা আমরা ফাইন্ড আউট করবো, টি নোটের মানটা ফাইন্ড আউট করবো। তার মানে আমরা এখন লিখতে পারি কি, টি সমান আমরা জানি কি, T0 √1 - B² / C²। শেষ। T0 √1। এখন এখান থেকে আমরা টি নোটটা বের করবো। এখন টি নোটের মান এই 22-এর সাথে ধরো টি নোটের মান যদি আমাদের কত হয়, টি নোটের মান যদি 15 আসে, তাহলে কিন্তু তাদের বয়স একই হবে, আদারওয়াইজ তাদের বয়স কি হবে না? একই হবে না। আচ্ছা, তো এটা বুঝতে পারলাম। এখন 6 নম্বর। সোয়া কি বলছে? একটি ইয়ং এর দিচির পরীক্ষায় চিরদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, অথবা পর্দার দূরত্ব দেওয়া আছে। এইটা দেওয়া আছে ধরো স্মল ডি, এটা দেওয়া আছে ক্যাপিটাল ডি। পি তরঙ্গদের পথ পার্থক্য দেওয়া আছে, পর্দার পথ পার্থক্য দেওয়া আছে, তোমার ডেলেক্স দেওয়া আছে অত। আচ্ছা, ব্যবহৃত ল্যামডার মান দেওয়া আছে। ওকে, সৃষ্ট ব্যক্তি এছাড়া ডুরা প্রস্থ কত? ডুরা প্রস্থ। তাহলে ডুরা প্রস্থ আমরা জানি কি, যে ডুরা ব্যবধান নাই, কিন্তু ডুরা প্রস্থ, একটা ডুরার প্রস্থ কত? তাহলে ডুরা প্রস্থ ধরো বিটা দ্বারা মেবি প্রকাশ করা হয়। তাহলে ল্যামডা ডি বাই 2D, ল্যামডা ডি বাই 2D। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের ডুরা প্রস্থের যে ফর্মুলা, এই ফর্মুলায় বসা সব ডাটা দেওয়া আছে কিন্তু। তারপর বলছে পি বিন্দুতে কোন ধরনের ব্যতিচার সৃষ্টি হবে সেটা তুমি বের করো। তাহলে প্রত পার্থক্য দেওয়া আছে। ওকে, তাহলে তুমি এখন দশা পার্থক্য বের করতে পারো। দশা পার্থক্য বের করে আমরা এই যে প্রথম দিকে এই যে ফর্মুলাগুলো আমরা যখন প্রুফ করছি, বা এই ফর্মুলাগুলো কিভাবে আসছে তখন যখন আমরা দেখছিলাম, তখন কিন্তু প্রথম দিকে আমরা দেখছিলাম যে এইরকম আছিল, যে ডি সাইন থিটা দেন হচ্ছে এন ল্যামডা। এটা কি ছিল? যেহেতু দিচির বলছে, এটা ছিল উজ্জ্বলের ক্ষেত্রে। আচ্ছা, আর পরে আরেকটা ছিল কি, যে ডি সাইন থিটা দেন হচ্ছে 2n+1 ল্যামডা ডি বাই 2D, সরি ল্যামডা বাই টু, নট ল্যামডা ডি বাই 2D, ল্যামডা বাই 2। তো এই ধরনের ফর্মুলা ছিল, আমরা যারা প্রুফ করছি এখানে। তাহলে এখানে ডি দেওয়া আছে, এ দেওয়া আছে। আচ্ছা, এখন দেখো এইটা সমান আমরা লিখতে পারতাম যে ডি সাইন থিটা, এইটা সমানই আমরা লিখতে পারতাম কি, যে পথ পার্থক্য। তাহলে এখন আমরা পথ পার্থক্য, এখানে এন এর মানটা আমরা বের করি। এন এর মান যদি তোমার কি, এন এর মান যে কোনো কি ছিল, আমরা যে কোনো রিয়েল নাম্বার মানে পূর্ণ সংখ্যা, কি এন বিলংস টু জেড ছিল, এই কনসেপ্ট দ্বারা তুমি অ্যাপ্লাই করলেই কিন্তু তোমার এখানে এন এর মানটা ফাইন্ড আউট হয়ে যাবে। এবং এন এর মানটা যেটার জন্য ফাইন্ড আউট হবে, বা তুমি এটাকে এইভাবে করতে পারতা, যে 2n দেন হচ্ছে ল্যামডা বাই 2, আর এখানে হবে 2n+1 দেন হচ্ছে ল্যামডা বাই 2। এটাকে এন না ধরে তুমি এম ধরলা, আর এটাকে এম ধরলা। এখন তুমি ল্যামডা বাই 2, পথ পার্থক্য কত দেওয়া আছে? পথ পার্থক্য দেওয়া আছে আমাদের এইটা দেওয়া আছে, আর ল্যামডা দেওয়া আছে, দেওয়া আছে, সবই তো দেওয়া আছে। তাহলে এখন তুমি দেখবা যে এম এর মানটা কি আসে। এম এর মানটা তোমার এই যে ল্যামডা বাই 2। তাহলে বসাও তুমি পথ পার্থক্য 2.1 ইন্টু 10 ইনভার্স, আমি এখানে বসাই 10 ইনভার্স 6 ইন্টু 2। আর ল্যামডার মান কত দেওয়া আছে? ল্যামডার মান দেওয়া আছে 5800 ইন্টু 10 ইনভার্স 10। তাহলে এইটা করলে আমাদের এম এর মানটা চলে আসবে। এখন এম এর মান যদি জোড় আসে তাহলে সেটা কি আমাদের গঠনমূলক ব্যতিচার, আর এম এর মানটা যদি আমাদের বেজোড় আসে তাহলে আমরা বলবো যে সেটা ধ্বংসাত্মক ব্যতিচার। বুঝতে পারলাম? তাহলে এম এর মান জোড় আসলে আমাদের গঠনমূলক ব্যতিচার, এম এর মান বেজোড় আসলে আমাদের ধ্বংসাত্মক ব্যতিচার। তারপরে দেখি আমরা বলছি কি, মিস্টার রহমান ও মিসেস রহমান বাজার থেকে এত ভোল্টের একটি হিটার কিনে আনলেন। এটিকে তারা আলাদা আলাদা ভাবে এত এত দিক বা এটা আসছে পঞ্চম অধ্যায় থেকে। তো এখানে কি বলছে, উদ্দীপকের দিক পরিবর্তী প্রবাহটির তড়িৎচালক বলের মান শূন্য থেকে কত সময় পর শীর্ষে পৌঁছাবে তা ব্যাখ্যা করো। তাহলে এখানে কি দেওয়া আছে? এখানে ফ্রিকোয়েন্সি তোমার দেওয়া আছে, এটি একটি এত মিটার ওটা দিক পরিবর্তন। এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে না 50 হার্জ। তাহলে এইখান থেকে তুমি পর্যায়কালটা বের করতে পারো। এফ সমান দেওয়া আছে 50 হার্জ, তাহলে টি সমান আমরা কি জানি 1/f। টি সমান 1/f, অর্থাৎ মেবি 0.2 বা 0.02 সামথিং পর্যায়কাল একটা বের হবে। আচ্ছা, এই পর্যায়কালে কি হয়? এই পর্যায়কালেই কিন্তু আমাদের বলছে কি, দেখো দিক পরিবর্তী প্রবাহ না, তাহলে তার এইভাবে এই প্যারামিটার গুলো চলে। তাহলে পর্যায়কাল দ্যাটস মিন কতটুকু, ধরো এইখান থেকে শুরু করে এইখানে গেছে, এতটুকু যাইতে তার সময় লাগছে। বা তুমি বলতে পারো এইখান থেকে এইখানে যাইতে তার সময় লাগছে হচ্ছে আমাদের ক্যাপিটাল টি। আচ্ছা, এখন তোমাকে বলছে কি, দেখো এখানে প্রশ্ন কি বলছে, শূন্য হতে, তার মানে শূন্য হচ্ছে এইখান, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাইতে, তার মানে তুমি যে পর্যায়কালটা পাইছো তাকে 4 দ্বারা ভাগ করলে কিন্তু তোমার আনসারটা বের হয়ে যাবে। ওকে, তারপরে বলছে দেখো উদ্দীপকের কোন সংযুক্তি অধিক তাপ উৎপাদনে কার্যকরী হবে। তার মানে এখান থেকে তুমি দুইটার ক্ষেত্রে কি করবা, তাপ বের করে ফেলবা। তাইলেই তো হয়ে গেল, তাপের ফর্মুলা দিয়ে দুইটা ক্ষেত্রে তাপ বের করে ফেলবা, শেষ।
ওকে, একটি সত্য সামনে এত, ভাই আমি অষ্টম অধ্যায় এই যে দশম অধ্যায় দিছে, এই দশম অধ্যায়টাতে আমি দুর্বল, তবু আমি দেখি কি কি বলছে। উদ্দীপকের বর্তনী এটা তো আইসিটি তুলে দিছে। উদ্দীপকের বর্তনী শর্তক সারণী লেখো, আর উদ্দীপকের বাল্পের সুইচ, আচ্ছা এটা স্কিপ করলাম আমি, এটা আমি আর পারবো না, এটা আমাকে দ্বারা পসিবল না। তো এই ছিল মোটামুটি 60টা প্রশ্ন। তো তোমরা যারা একটু মোটামুটি পড়ছো, এগুলো একবারে বেসিক থেকে দিছে ভাই, একবারে বেসিক থেকে দিছে। তো হোপফুলি আজকে সবার এই প্রশ্নের মধ্যে, জানি না ককো কি করছো আমি জানি না, তবু আমি ধরে নিলাম ককো তোমরা মোটামুটি ভালো করছো। তোমাদের কিন্তু আজকে এই প্রশ্নে 45+ পাওয়া উচিত, 45+ পাওয়া উচিত এমসিকিউর মধ্যে। আচ্ছা এমসিকিউ দেখি কয়টা পারি, আমি ট্রাই করি আমি। না, এমসিকিউ আর দেই না, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি বিষয় আসে। আর তোমাদের পরীক্ষার বিষয়ে, 13 তারিখের যে পরীক্ষা, এই পরীক্ষার মধ্যে আমি যতটুকু বুঝতে পারছি, যারা পরীক্ষা দেওয়ার সুযোগ পায় নাই, যারা বন্যার জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ পায় নাই, তারা চট্টগ্রাম বোর্ডের সাথে পরীক্ষার সাথে দিবে পরীক্ষা। এই যে কতজন স্টুডেন্ট অ্যাবসেন্ট ছিল, সো তারা আবার সুযোগ পাবে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার সাথে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো মার্কসের বিষয়, ধরো 6 এবং 7, এটা এখনো ক্লিয়ারলি বলে নাই, তবুও আমি যতটুকু বুঝছি যে 6 এবং 7-এর মধ্যে যারা টাচ করছো, 6 এবং 7, 6 এবং 7 টাচ করছো, এখানে গ এবং গতে কত মার্কস, 14 মার্কস না, এই 14 মার্কস তোমাদের যুক্ত হয়ে যাবে যারা টাচ করছো আর কি। এই হলো বিষয়। আর যদি তুমি 6 এবং 7 টাচ না করো, তাহলে তো এখানে প্রশ্নই আসে না তোমার যুক্ত হওয়ার, ঠিক আছে। আমার এটা হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ থেকে। তার মানে এখানে দুইটা জিনিস ক্লিয়ার হলাম। 13 তারিখ সবার পরীক্ষা হচ্ছে না, 13 তারিখ হচ্ছে যারা পরীক্ষা দেওয়ার সুযোগ পায়নি, মানে পরীক্ষা দিতে পারে নাই। তো এই পরীক্ষাটা তাদের জন্যই চট্টগ্রাম বোর্ডের সাথে নেওয়া হবে। আর 6 এবং 7 যারা টাচ করছো, গ এবং ঘ, টাচ করার পরে মিলাইতে পারো নাই বা অর্ধেক করে রেখে দিছো বা হোয়াট এভার হোয়াট এভার, তাদেরকে 14 মার্ক দেওয়া হবে, যুক্ত করা হবে। আর যারা 6 এবং 7 টাচ করো নাই, তাদের ক্ষেত্রে হয়তো বা সেটা যুক্ত না হতে পারে আর কি। তো যাই হোক, হোপফুলি ক্লাস ক্লাস দেখলা, হল্লা, এখন একটু রেস্ট টেস্ট নিয়ে কেমিস্ট্রি দ্বিতীয় পত্র এবং কেমিস্ট্রি প্রথম পত্রের প্রিপারেশন নাও। যেহেতু দ্বিতীয় পত্রের আগে মেবি তোমাদের বন্ধটা একটু দেখে নেই, কতদিন বন্ধ, একটু গাইড দিয়ে দেই। আচ্ছা, তো কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের আগে তেমন বন্ধ নাই। তো আমি বলতে পারি যে আজকে তুমি চাইলে কেমিস্ট্রি দ্বিতীয় পত্রে একটা অধ্যায় শেষ করতে পারো। যদি সাজেশন হিসাবে নাও কোন অধ্যায় শেষ করবা, আমি বলে দিই কেমিস্ট্রি দ্বিতীয় পত্র আজকে তড়িৎ রসায়ন শেষ করে ফেলো। একদিনে এই তড়িৎ রসায়ন খুব ভালো করেই শেষ করতে পারবা। এবং তড়িৎ রসায়ন খুব ছোট্ট একটা অধ্যায়, এখানে ইনওয়ার্ড শেল, তারপরে তারপরে ই শেল, এইগুলার যে বেলির না নষ্টের সমীকরণ, এগুলো দেখলেই হয়ে যায়, এগুলো দেখলেই তুমি পারবা। তো আজকে যদি তুমি তড়িৎ রসায়নের সিকিউ এবং এমসিকিউ সলভ করে রাখো, তাহলে তোমার কিন্তু ওই দিন গেলে তোমার একটা অধ্যায় কমে গেল আর কি। আর তোমাদের যদি প্রথম পত্র বা দ্বিতীয় পত্র সাজেশন ক্লাস লাগে, কমেন্টে জানাইতে পারো। সো বেস্ট অফ লাক।